স্বাগত জানাচ্ছি সারাদিন, সাথে আছি আমি সুজন মেহেদি। আজকের অন্যতম বড় ঘটনা ছিল তৃতীয়বারের মতো নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া আজ প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ ছিল দেশের দুই পুঁজিবাজারে লেনদেন। এবার জানিয়ে দিচ্ছি আজকের শিরোনামগুলো। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিল রাজনৈতিক দলগুলো। হিসাব নিয়ে গণমাধ্যমকে কোনো তথ্যই দেয়নি তারা। হিসাব প্রকাশ করা নিয়ে আইনে কিছু বলা নেই জানালো নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার কারণে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ। কারিগরি সমস্যা দূর হয়েছে জানিয়েছে সিডিবিএল। বুধবার থেকে যথাসময়ে লেনদেন শুরুর আশাবাদ। শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ ৩১টি রাজনৈতিক দল ২০১১ সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে নির্বাচন কমিশনে। কোনো দলই তাদের এই হিসাব গণমাধ্যমে প্রকাশ করতে চায়নি। আর নির্বাচন কমিশন বলছে, হিসাব প্রকাশ করা বা না করা কোনো বিষয়ে আইনে কিছু বলা হয়নি। তবে দলগুলো লিখিত আকারে জানালে তারা তা জানাতে পারে। ২০১০ সাল থেকে নিবন্ধন করা ৩৮টি রাজনৈতিক দল তাদের প্রতি বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে আসছে নির্বাচন কমিশনে। মঙ্গলবার ছিল চলতি বছরের হিসাব জমা দেওয়ার শেষ দিন। এদিন বেলা ১২টায় বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ নির্বাচন কমিশনে আসেন তাদের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে। হিসাব জমা দিলেও তার পরিমাণ জানাতে রাজি হননি রিজভী আহমেদ। আয়ের উৎস এবং ব্যয়ের খাত সম্পর্কেও কিছুই বলেননি তিনি। আমাদের কোনো সমস্যা নেই। আমরা যদি প্রয়োজন মনে করি বা আমাদের পলিসি মেকাররা যদি মনে করেন যে এটা জানানো দরকার, তাহলে পরবর্তীতে আপনাদেরকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এরপর আসেন জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য তাজুল ইসলাম। তার পরপরই আসেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। গত বছর দলটি তাদের মোট আয় ব্যয়ের পরিমাণ বললেও এবার কিছুই জানায়নি। তবে তিনি জানান, আওয়ামী লীগের আয়ের উৎসের মধ্যে আছে সদস্যদের চাঁদা, নতুন সদস্য সংগ্রহ ফি, মনোনয়নপত্র এবং পত্রিকা বিক্রি। আর দলটি ব্যয় করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, কর্মীদের বেতন ভাতা এবং বিভিন্ন সরকারি সেবার বিল পরিশোধ সহ অন্যান্য খাতে। রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে নির্বাচন কমিশন যদি মনে করে এই হিসাব প্রকাশ করা উচিত, তা তারা করতে পারেন। আমরা এতে বিন্দুমাত্র আপত্তি করব না। হিসাব প্রকাশ নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো একে অন্যের দিকে দায় চাপিয়ে আসছে। এবার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানান, এ নিয়ে আইনে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। যে তাদের হিসাবটা যদি প্রচার করি তাহলে কোনো অসুবিধা নেই, এই কথাটা জেনে নিয়ে প্রয়োজনে আমরা সেই ব্যবস্থা করব। যারা হিসাব দিয়েছে তারাই স্বচ্ছতার কারণে আপনাদের কাছে দিলেও ভালো হতো বলে আমি নিজেও মনে করি। এগুলো এইভাবে শুধু হিসাব দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থাকাই ভালো। এবছর 7টি দল হিসেব দিতে সময় বাড়ানোর আবেদন করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো দল ধারাবাহিকভাবে 3 বছর তথ্য দিতে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবার কথা। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তো এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন নির্বাচন কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ সাদিক। আমরা এখন তার সাথে কথা বলছি। তো ডক্টর মোহাম্মদ সাদিক, আমাদের সাথে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে এই বিষয়টি জানতে চাই। তো আজকে তো রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনে তাদের হিসাব জমা দিল। তো এই যে তারা কত টাকা খরচ করেছে, এইটা মানে জনসাধারণের কাছে প্রকাশ করার বাধা কোথায়? দেখুন, আমরা একটি আইনের আওতায় তাদেরকে এই হিসাব দিতে বলি এবং রাজনৈতিক দলগুলো, আমাদের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 38টি রাজনৈতিক দল তাদের হিসাব নিকাশ আমাদের কাছে দেবে এবং সেটি এই রাজনৈতিক দল নিবন্ধন যে আইন আছে সেই আইনের আওতায় এই হিসাবটি নেওয়া হয়। এটি অনেকবারই প্রশ্ন করা হয়েছে যে আমরা হিসাব প্রকাশ করব কিনা। বিগত কমিশনে গত বছর যখন এই হিসাব আসে তখন আমরা এগুলো কমিশনে উপস্থাপন করেছি। অনেকে প্রশ্ন করেছেন যে এই হিসাব আমরা প্রকাশ করব। প্রশ্ন হচ্ছে যে এই প্রাথমিক দলিলটি কার? এটি আমরা আমাদের প্রয়োজনে নিয়েছি। এখন গণমাধ্যম বা অন্য কেউ যদি সেই তথ্য জানতে চান, সেই তথ্য যারা আমাদের কাছে তথ্য দিয়েছেন তারাই দিতে পারেন। এরকম একটি সিদ্ধান্ত থেকে গত বছরও আমরা এটি নিজেরা প্রকাশ করার কোনো, অর্থাৎ কমিশন প্রকাশ করার কোনো দায়িত্ব নেই। এবার কোনো উদ্যোগ আছে কিনা? এবার আমরা আজকেই শেষ দিন ছিল, আপনার অবগতির জন্য, দর্শকদের অবগতির জন্য বলতে পারি 31টি দল হিসাব দিয়েছে আর 7টি দল সময় চেয়েছে।
বিগত বছরেও এরকম দু একটি দল সময় চেয়েছিল এবং সময় দেওয়ার বিষয়টিও সেটি কমিশন বিবেচনা করবেন। এখন এটি কমিশনের সামনে উপস্থাপন করা হবে এবং কমিশন বিবেচনা করবেন যে এটি অডিট করা হবে কিনা, ফার্দার এটি জনগণের সামনে উপস্থাপন করা হবে কিনা বা আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে কিনা, এটা অবশ্যই কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই বিষয়ে এখনই বলা যাবে না, যেহেতু আজকে আমরা সর্বশেষ দিন ছিল এবং কমিশন যদি আরো কিছুদিন সময় দেন, যেমন গতবার যদ্দূর আমার মনে পড়ে 1 মাস সময় দেওয়া হয়েছিল যারা পরে দিয়েছে, যারা পরে দিয়েছে ধারণা এবারে করছি হয়তো যে তারা সেরকম সময় পাবে। তাই করবে। তো গত আগে 2 বছর রাজনৈতিক দলগুলো আয়ব্যয়ের হিসাব জমা দিয়েছে, তো সেখানে যদি কোনো অসঙ্গতি থাকে তো সেটা কি তদন্ত করে দেখা বা খতিয়ে দেখার কোনো সুযোগ আছে? শুনুন, প্রথম যেটি কমিশন মনে করেন, আমি কমিশনের স্পিরিট যেটি সেটি বলতে চাই এখানে। কমিশন মনে করেন যে রাজনৈতিক দলগুলো তাদের আয়ব্যয় হিসাব করে কমিশনে জমা দিয়েছেন, এটি হলো একটি পর্ব, আইনের একটি শর্ত প্রতিপালিত হয়েছে। এখন এই হিসাব নিকাশকে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়টি সেটি কমিশনের এবং কমিশনের কর্মকর্তারা আমাদের যাবতীয় সীমাবদ্ধতা সত্ত্বেও এটি পরীক্ষা নিরীক্ষা করে কমিশনের সামনে উপস্থাপন করা। কমিশনের সামনে কিন্তু রিপোর্টটি শুধু উপস্থাপন করা হয় না, কমিশনের সামনে যখন এটি উপস্থাপন করা হয় তখন তা পর্যালোচনা করার জন্য এই রিপোর্ট পর্যালোচনা করে তা কমিশনের সামনে উপস্থাপন করা হয়। কিন্তু গণমাধ্যমের জন্য কিংবা সবার জন্য এটি উন্মুক্ত হবে কিনা সেটি আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলো যে হিসাবটা দিল সেটা কি আসলে তদন্ত করে মানে তাদের হিসাবটা ঠিক আছে কিনা সেটা খতিয়ে দেখা হয়। প্রাথমিক শর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের অডিট করিয়েছেন এবং তারা সিটি কমিশনে জমা দিয়েছেন, আইনের শর্ত প্রতিপালিত হয়েছে। কিন্তু এই আইনে এমন কোনো শর্ত নেই যেটি জনসমক্ষে প্রচার করতে হবে কিংবা আমরা এটা কাউকে সরবরাহ করতে বাধ্য। তবে হ্যাঁ, আপনি যেটি বলেছেন স্বচ্ছতার স্বার্থে এটি হতেই পারে, কিন্তু কমিশনের পক্ষ থেকে কোনো কিছু কোথাও যাবে কি যাবে না, আমাদের ওয়েবসাইটে যাবে কি যাবে না, সেটি কমিশন সবাই সিদ্ধান্ত হবে। এবং আমরা এবার পুনর্গঠিত কমিশন, আপনি জানেন যে বিগত এই নতুন কমিশন দায়িত্ব নিয়েছেন ফেব্রুয়ারিতে, আমরা এই হিসাব নিকাশ পরীক্ষা করে তাদের সামনে উপস্থাপন করব, প্লাস যারা সময় চেয়েছেন তাদেরকে সময় দেওয়া হবে, কতদিন দেওয়া হবে সেটি তাদেরকে জানানো হবে। আমরা এবার হিসাব দেওয়ার আগে আমরা আমাদের প্রফর্মাও পাঠিয়েছিলাম যাতে তারা সেই প্রফর্মা অনুযায়ী হিসাবটা দিতে পারে, যাতে আমাদের সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে অর্থাৎ কমিশনের সামনে উপস্থাপন করতে সহজ এবং সুবিধা হয় এবং তারাও বুঝতে পারে যে হিসাবটি কি ধরনের। আইনে যে এটা তথ্য প্রকাশ নিয়ে যেটা বলা নেই সেটা সংশোধনের জন্য এর আগের যে কমিশন আছে তারা কিছু উদ্যোগ নিয়েছিলেন, সেটি আসলে কোন পর্যায়ে আছে? ওইভাবে উদ্যোগ নেওয়া হয়নি। আমরা আসলে ফ্র্যাঙ্কলি বলি, আমরা তথ্য কমিশনের সঙ্গেও আমাদের বিগত কমিশন কথা বলেছেন এই নিয়ে, আমরা আইনজ্ঞদের সঙ্গেও কথা বলেছি, ফর্মালি না হলেও ইনফরমালি রাজনৈতিক দলের কিছু দলের সঙ্গেও কথা বলেছেন আমাদের কমিশন, কিন্তু উপসংহারে সুনির্দিষ্ট উপসংহারে এই বিষয়ে আসা যায়নি। তবে এর মানে এই নয় যে আগামীতে এটি হবে না, সবকিছু নির্ভর করছে এই রিপোর্টগুলি পাওয়ার পর কমিশন সবাই যখন উপস্থাপন করা হবে। আপনি জানেন পুনর্গঠিত কমিশন, নতুন কমিশন, তারা হয়তো নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। জি বলুন। এই যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে এখন, তো সেখানে কিছু অভিযোগ আসছে ভুয়া ভোটারের, তো সেইটা আসলে ঠেকানোর জন্য আপনাকে একটি কথা বলি, কোনো পদক্ষেপ আছে কিনা? বাংলাদেশের ভোটার তালিকা, বাংলাদেশ পৃথিবীতে অনেক কিছুতে ভালো কাজ করেছে, পৃথিবীতে অনেক ভালো কাজের নমুনা আছে বাংলাদেশে। ভোটার তালিকা, ছবিসহ ভোটার তালিকা একটি ভালো কাজ। এই ভোটার তালিকায় কখনোই ভুয়া ভোটার থাকার কোনো সুযোগ নেই। আপনি যে কথাটি উল্লেখ করেছেন সেটি হতে পারে দ্বৈত ভোটার। আচ্ছা, ধরা যাক এক জায়গায় ভোটার হয়েছে, আরেক জায়গায় মনে করছে ভোটার আইডি কার্ড হারিয়ে, ভোটার আইডি কার্ড না, এটা ন্যাশনাল আইডি কার্ড হারিয়ে গেছে, আমি আরেকবার ভোটার হলে আইডি কার্ড পাবো। এটি কিন্তু একটি শাস্তিযোগ্য অপরাধ এবং আমরা এগুলো ঠেকানোর জন্য কি করছেন আপনি? এটা আমরা এটা শাস্তিযোগ্য অপরাধ। প্রথমত হলো কখনো কোনো দুইজন একই ব্যক্তি দুইবার ভোটার হতে পারবে না, কারণ আমাদের সেন্ট্রাল ডাটাবেজে এফিস ম্যাচিং যখন হাতের ছাপ যখন পরীক্ষা করা হবে তখন সেটি ধরা পড়ে যাবে এবং আমরা এরকম ধরছি। ধরার পরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি, কিন্তু একেবারে পাইকারি হারে তাদেরকে একেবারে হয়রানি করা, ওই যে কৃষি লোনের জন্য যেরকম হয়রানি করে এরকম করছি না, এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য যাতে তারা সচেতন হন। তবে একটা কেটে ফেলা হবে, একটা রাখা হবে। সুতরাং আপনি এটি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের ছবিসহ ভোটার তালিকায় কোনোদিন ভুয়া ভোটার আসবে না।
দ্বৈত ভোটার আসতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় একটু জেনে নিই যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তো হাইকোর্ট আরো একটু সময় দিয়েছে, আরো 1 মাস সময় আরো 3 মাস সময় বাড়িয়েছে। তো এই নির্বাচন প্রসঙ্গটি আসলে এখন কোন পর্যায়ে আছে? আসলে আপনি জানেন, যখন আইনের আওতায় বিষয়টি চলে যায় তখন আমাদেরকে আইনের আশ্রয়ে যেতে হয়। কমিশন আইনের আশ্রয়ে আছেন। কমিশন দুটো কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। সেটি হচ্ছে যে হাইকোর্টে যে রুল হয়েছে তার জবাব সেটি আমরা প্রস্তুত করে দিয়েছি। সেটা তো দেওয়া হয়েছে। এমনকি আমরা আবার আপিল করার জন্য আমরা আপিলের জন্য আমাদের আইনজীবী নিয়োগ করে দিয়েছি। আপিল জানেন আপনি, কিছুদিন কোর্ট বন্ধ ছিল, এখন আমরা আশা করছি এই বিষয়টি হিয়ারিং হবে। আমরা আইনের আওতায় আইনি লড়াই আছি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে আগের নির্বাচন কমিশন তো বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতে চেয়েছিল, গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি সেটি সংশোধনের উদ্যোগ নিয়েছিল। তো নতুন কমিশন কি এসে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে? নতুন কমিশন এসে অনেকগুলো কাজ করেছেন। প্রথম কাজ যেটি করেছেন যে ভোটার তালিকা হালনাগাদ, কারণ 2 বছর হালনাগাদ হয় নাই এবং একসঙ্গে 3 বছর এখন হালনাগাদ হচ্ছে। 10 মার্চ থেকে ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়ে প্রথমে তারা যে কাজটি করেছেন, আমাদের নির্দেশ দিয়েছেন যে ভোটার তালিকা হালনাগাদ করার। এটি আগামী জাতীয় নির্বাচনের একটি পরিকল্পনারই অংশ। আর দ্বিতীয় যেটি হচ্ছে যে আপনি যে বিষয়টি অবতারণা করলেন যে আপনি বলছিলেন আরপিওর বিষয়, আরপিওর বিষয় যে সংস্কার প্রস্তাবগুলো আছে সবগুলোই তারা পর্যবেক্ষণ করেছেন। কিছু বিষয়ে তারা একমত হচ্ছেন, কিছু বিষয়ে হয়তো তাদের দ্বিমত আছে। আরপিও যেটুকু সংশোধন দরকার এই কমিশন তা করার জন্য অলরেডি হোমওয়ার্ক করছে। আপনি আরেকটা বিষয় জানেন যে নির্বাচন কমিশন আরেকটি বিষয়ে ব্যস্ত আছে, সেটি হচ্ছে ডিলিমিটেশন, সীমানা নির্ধারণ। 300 আসনের সীমানা নির্ধারণ আদমশুমারি হয়েছে। এবার কি 300 আসনেই সীমানা নির্ধারণ হবে? এখন একটি বিষয় হচ্ছে 300 আসনে সবসময় সব জায়গায় সীমানা নির্ধারণের সব আসন স্পর্শ করা হয় তা না, কিন্তু আপনি যখনই একটি আসনে, এখানে বিবেচনাটা কি করবেন আপনারা? বিবেচনা হচ্ছে জনসংখ্যার যে বৃদ্ধি, সেই জনসংখ্যা, এটা আইনের মধ্যে আছে। আমরা অর্ডিন্যান্স 1976 এর অর্ডিন্যান্স আমরা এটা, সেখানে আপনার বিবেচনাটা কি রাখবেন? বিবেচনা হচ্ছে পপুলেশন যেখানে বেড়ে যাবে 25% কম, 25% পর্যন্ত আমাদের অ্যাকসেপ্টেবল লিমিট আইনে। এখন এই সংখ্যা অতিক্রম করার পরে অন্য আসনে এটি যাবে নাকি এই আসনে থাকবে, এই কাজগুলো করতে হবে। কিন্তু এই কাজটি অনেকটা মানসাঙ্কের মতো এবং এই গ্রাউন্ড ওয়ার্কটা আমরা করছি। আশা করছি আমরা সামনের কমিশন সভায় এটা দেব। তো ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাদিক আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ সাদিকের সাথে। এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে থাকছে। সার্ভার সমস্যার কারণে দেশের 2 পুঁজিবাজারে লেনদেন বন্ধ, কারিগরি সমস্যা দূর হয়েছে জানিয়েছে সিডিবিএল। বুধবার থেকে যথাসময়ে লেনদেন শুরুর আশাবাদ। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিন। এবার জানিয়ে দিচ্ছি আজকের দ্বিতীয় খবরটি। তথ্য ভান্ডার হিসেবে পরিচিত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর সার্ভারের সমস্যার কারণে দেশের 2 পুঁজিবাজারে আজকে লেনদেন বন্ধ ছিল। সার্ভার সচল হওয়ায় বুধবার যথাসময়ে লেনদেন শুরু হবে বলে জানিয়েছেন সিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক। পুঁজিবাজারের প্রতিটি লেনদেন সংক্রান্ত তথ্য ও বিনিয়োগকারীদের পোর্টফোলিও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এ সংরক্ষিত থাকে। সোমবার সিডিবিএল এর সার্ভারে সমস্যার কারণে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক থেকে গতকালের বিক্রয় করা শেয়ার দিনের লেনদেন শেষে সংশ্লিষ্ট ব্রোকারের ক্লিয়ারিং হিসেবে জমা করা সম্ভব হয়নি। তাই সিডিবিএল এর তথ্য জটিলতা দেখা দেয় সোমবার অধিকাংশ বিনিয়োগকারী তাদের পোর্টফোলিও সংক্রান্ত তথ্য পাননি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে এক জরুরি সভায় ডিএসি ও সিএসি কর্তৃপক্ষ লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সিডিবিএল আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে আজকে ট্রেডিং ডিএসসিতে বন্ধ রাখতে হবে। গ্রেটার পাবলিক ইন্টারেস্টের জন্য, ক্যাপিটাল মার্কেটের এবং ইনভেস্টরদের জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে দ্যাট দ্য মার্কেট আজকে ক্লোজড, বন্ধ থাকবে আনটিল এই সিডিবিএল এর এই সাময়িক সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত।
বুধবারের লেনদেন যথাসময়ে শুরু হবে কিনা এ প্রশ্নের জবাবে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি সিডিবিএল এর আওতাধীন। পরে সিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের বলেন সার্ভার সচল হয়েছে, বুধবার লেনদেন যথাসময়ে শুরু হবে বলেও আশা করেন তিনি। এই যে কাজটা যে কালকে রাত্রে যেটা হয় না, যে হোল প্রবলেম যেটা হয়েছে ওইটাই ঘন্টাখানিকের মধ্যে হয়ে যাবে, বিকজ উই আর নট সবাইকে একসাথে নিচ্ছি না কেন আবার সিস্টেম ক্লক করে ফেলবে। বাট 85 or 90 হয়ে গেছে আউট অফ 300, সো এটা এনাফ টেস্টিং এন্ড দিস ইজ সাকসেসফুলি ডান। সিডিবিএল ও এইচপি যৌথভাবে এই সমস্যার সমাধানে কাজ করছে বলেও জানান তিনি। উম্মুন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজারে লেনদেন বন্ধ হওয়া নিয়ে আজ সারাদিন খোঁজ খবর রাখছিলেন আমাদের প্রতিবেদক উম্মুন নাহার আজমি। তিনি এখন বার্তা কক্ষ থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন। আজমি, হঠাৎ করে সার্ভার কাজ না করার কারণ কি? কখন এতে সমস্যা দেখা দেয়? মূলত গতকাল যখন লেনদেন শেষ হলো, অর্থাৎ 2টোর দিকে লেনদেন শেষ হয়েছিল এবং সেখানে 224 কোটি টাকার লেনদেন হয় এবং লেনদেন শেষ হওয়ার পর আপনি জানেন যে প্রতিদিন লেনদেন শেষে একটি সেটেলমেন্ট হয়, অর্থাৎ হিসাবের একটি নিষ্পত্তি হয়, যেটি করে থাকে আমাদের সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল। এবং সেটি করতে গিয়ে গতকাল যেটি দেখা গিয়েছিল যে লেনদেন নিষ্পত্তি তারা করতে পারছিলেন না, অর্থাৎ তারা যেটি বলেছেন যে লেনদেন নিষ্পত্তিতে তাদের সার্ভারের যান্ত্রিক কিছু সমস্যা দেখা দিয়েছে এবং এই সমস্যাটি মূলত আমরা যখন আজ করতে পারি তখন রাত প্রায় 8:55 দিকেই এই সমস্যাটি আমাদের কাছে তুলে ধরেন ব্রোকারেজ হাউসের কিছু কর্ণধার এবং বিনিয়োগকারীরা আমাদেরকে ফোন করে জানান বিষয়টি এবং এরপর আমরা সাংবাদিকরা সিডিবিএল এ ফোন করে এবং এসিসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে আমরা যোগাযোগ করি। সেখানে আমরা তখনই জানতে পারি যে আসলেই সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড অর্থাৎ সিডিবিএল এর যান্ত্রিক কিছু সমস্যা দেখা দিয়েছে। সেখানে লেনদেন নিষ্পত্তির যে ক্লিয়ারিং সেল অর্থাৎ হিসাব লেনদেন শেষ হওয়ার পর যে সেটেলমেন্টটি হয় সেই সেটেলমেন্টটি আসলে ঠিকভাবে হতে পারছিল না। সেখানে ব্রোকারেজ হাউস অর্থাৎ চট্টগ্রাম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের যে দুটি স্টক এক্সচেঞ্জের মোট 400টি ডিপি অর্থাৎ যেটিকে বলা হয় ডিপোজিটরি পার্টিসিপেন্ট, তারা ঠিকভাবে লগ ইন করতে পারছিল না এবং এই লগ ইন করতে না পারার কারণে তারা সেটেলমেন্টটিও করতে পারছিল না। মানে এটা কখন আপনারা জানতে পারলেন যে লেনদেন বন্ধ হয়ে যাচ্ছে, আজকে লেনদেন হবে না? আমরা মূলত জানতে পারি গতকাল রাত থেকে আমাদের সাংবাদিকদের মধ্যে এবং বিনিয়োগকারী এছাড়া স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ সবাই এটি নিয়ে একটু চিন্তায় ছিলাম যে আসলে আজকের লেনদেনটি হবে কিনা এবং এ নিয়ে রাত গড়িয়ে যায় এবং সকালবেলা ঢাকা স্টক এক্সচেঞ্জ সিদ্ধান্ত নেয় যে একটি বৈঠক করে তারা জানাবেন যে আজকের লেনদেনটি আসলে হবে কি হবে না এবং এ নিয়ে বিনিয়োগকারীরাও সংশয়ে ছিলেন। পরে আজ সকাল 10টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ একটি বৈঠক করে এবং বৈঠক শেষে আমাদেরকে জানানো হয় যে আজকের লেনদেনটি আসলে হচ্ছে না এবং এটি আমাদেরকে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন। তিনি বলেন যে আসলে সিডিবিএল তাদেরকে অনুরোধ করেছিল, যেহেতু লেনদেন নিষ্পত্তি হচ্ছিল না, তারা চাচ্ছিলেন যে লেনদেন যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হয় লেনদেন যেন বন্ধ রাখা হয় এবং তার পরিপ্রেক্ষিতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ মূলত সিদ্ধান্ত নেয় যে লেনদেনটি বন্ধ থাকবে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও একই ধারায় তারা লেনদেন বন্ধ রেখেছিল। আজমি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা এখন কথা বলে আসি আমাদের চট্টগ্রাম প্রতিনিধি আশরাফ আলমের সাথে, যিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেন। আশরাফ আলম, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামের গ্রাহকরা কখন জানতে পারলেন যে সেখানে লেনদেন হবে না? আরেকটা বিষয় যে এতে গ্রাহকদের কি ধরনের ক্ষতি হয়েছে? চট্টগ্রামের বিনিয়োগকারীরা কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে একটা কানাঘুষা করছিলেন যে আজকে আসলে লেনদেন হবে কি হবে না। তো এই বিষয়টি নিয়ে যখন ঢাকায় বৈঠক হচ্ছিল তখনও কিন্তু তারা একটা সংশয়ের মধ্যে ছিলেন যে আজকে আসলে লেনদেন শুরু হবে কি হবে না। তবে আজকে লেনদেন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু তারা কিন্তু জানতে পেরেছেন যে আজকে লেনদেন হচ্ছে না, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বৈঠক করে আজকে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিডিবিএল এর অনুরোধের প্রেক্ষিতে। তো ঠিক লেনদেন শুরুর আগ মুহূর্তে তারা এই বিষয়টি জানতে পেরেছেন। তবে ততক্ষণে কিন্তু অনেক বিনিয়োগকারী ব্রোকারেজ হাউসে পৌঁছে গিয়েছিলেন এবং ব্রোকারেজ হাউস কর্মকর্তারাও কিন্তু ততক্ষণে এই ব্রোকারেজ হাউসগুলোতে চলে গিয়েছিলেন। তবে ঠিক জানার পরে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা সেখান থেকে চলে গিয়েছেন এবং ব্রোকারেজ হাউসগুলোর কর্তৃপক্ষরা কিন্তু সেখানে কিছুক্ষণ অবশ্য ছিলেন এবং তারা একটা অলস সময় কাটাতে দেখেছি আজকে আমরা সারাদিনে। তো আজকে এই লেনদেন বন্ধ থাকার যে ক্ষয়ক্ষতির বিষয়টি আসলে আপনি যেটা বলছিলেন, এই ক্ষেত্রে কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো কথা বলেননি। তারা এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন, কেউ ইতিবাচক আবার কেউ নেতিবাচক বলে মন্তব্য করছেন, কেউ ক্ষোভ প্রকাশ করছেন, কেউ স্বস্তি প্রকাশ করছেন। তবে যে বিষয়টি বলছেন যে এখন অনেক বিনিয়োগকারীর সাথে আমি কথা বলেছিলাম, তারা এটাকে আসলে কারিগরি সমস্যা হিসেবেই উল্লেখ করছেন। তবে কিছু কিছু বিনিয়োগকারী বলছেন যে এখন রমজান মাস চলছে, অনেক বিনিয়োগকারী কিন্তু নিজ প্রয়োজনেই শেয়ার বিক্রি করে টাকা উত্তোলনের একটা চিন্তা ভাবনা করছিলেন। তো
ধন্যবাদ আশরাফ আলম। আমরা আজমির কাছে খুব সংক্ষেপে একটা জিনিস জানতে চাই। আজমি, এই বিষয়টা কি আসলেই কারিগরি সমস্যা, না এর পেছনে নাশকতা জড়িত? কোনো ধরনের কোনো কথা জানতে পেরেছেন কর্মকর্তাদের কাছ থেকে? হ্যাঁ, আসলে বিনিয়োগকারীরা সকাল থেকেই বলছিলেন যে এর পেছনে হয়তোবা কোনো নাশকতা কিংবা কোনো ধরনের দুর্বিসন্ধি থাকতে পারে, কিন্তু আমার সাথে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং সিডিবিএল এর কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা বলতে চাচ্ছেন যে এটি শুধুমাত্র একটি যান্ত্রিক ত্রুটি, এ ধরনের ত্রুটি আসলে কখনো হয়নি, এবং তারা এটিও আশাবাদ ব্যক্ত করছেন যে এ ধরনের সমস্যা আর কখনো হবে না এবং আগামীকালও যথাসময়ে লেনদেন শুরু হবে। ধন্যবাদ আজমি। তো কথা বলছিলাম আমাদের প্রতিবেদক আজমির সাথে। তো এই ছিল আমাদের আজকের সারাদিনে। দেখা হবে আগামীকাল একই সময়ে।